ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে পাঠ্যপুস্তকটি রয়েছে সেই পাঠ্যপুস্তকের অন্তর্গত যে প্রবন্ধটি পড়ছিলাম সেইটি হলো হারিয়ে যাওয়া কালিকলম। লিখেছেন শ্রী পান্থ, যার আসল নাম হচ্ছে নিখিল সরকার। এবং আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রাচীনেরা কি বলতেন। প্রাচীনেরা বলতেন টিনে ত্রিফলা, ছাগদুগ্ধে করিমেলা, লৌহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না যায় মসি। অর্থাৎ পত্র ছিঁড়ে যাবে কিন্তু কালি কিন্তু ছিঁড়ে যাবে না। অর্থাৎ এত ভালো মানের কালি তৈরি করা হবে, সেটাই বলা হতো। বয়স্করা তাই বলতেন, প্রাচীনেরা তাই বলতেন। কিন্তু এত কিছু করা তো লেখকদের পক্ষে সম্ভব নয়। লেখকদের বাড়িতে রান্না হতো কাঠের উনুনে। তারা যে পাত্রে রান্না হতো সেই পাত্রের তলায় যে মোটা আস্তরণ যে কালি পড়তো সেটাকেই লেখকরা লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলতো এবং তুলে একটা পাথরের বাটিতে রাখতো। তার ভেতরে কি করতো না, কালো যেতে হয় লেখাটা, কালিটা যেন কালো হয় গাঢ়, সেই জন্য হরিতকি দিয়ে দিত। হরিতকি তো কালো, সেই জন্য। আর দিত বলতে তার মারা কি করতো, আতপ চালটাকে পুড়িয়ে বেটে কখনো কখনো ওই জলের সাথে মিশিয়ে দিত এবং একটা ছোট্ট পাত্রে ওরকম ভাবে কালিটা তৈরি করে রাখতো এবং একটা খুন্তিকে খুব পরিমাণ গরম করতো যাতে টকটকে লাল হয়ে যায়, এবং সেটা যখন ওই জলটার মধ্যে ছ্যাক করে দিত তখন অল্প জল বলে টকবক টকবক করে ফুটতে শুরু করতো। তারপর তার একটা মাটির দোয়াতে কিন্তু রাখতো। আর লেখকদের এই লেখালেখি শুরু হয়েছিল মাটির দোয়াত আর বাঁশের কঞ্চির মতো যে কালি তারা শুরু করে ছিলে যে কলম তৈরি করতো সেটা দিয়ে, এবং তারা লিখতে হচ্ছে কলা পাতা দিয়ে। এই ছিল তাদের লেখার সামগ্রী। এটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। এবং লেখক বলছেন যে আমি যদি যীশু খ্রিস্টের জন্মের আগে যদি জন্মগ্রহণ করতাম কিংবা আমি যদি সুমেরীয় অঞ্চলে জন্মগ্রহণ করতাম তাহলে আমি কি করে আনতাম, তাহলে আমি নীল নদের ধার থেকে নল খাগড়া তুলে আনতাম। তারপরে তিনি বলছেন যে আমি যদি ফিনিশীয় হতাম তাহলে আমি বনপ্রান্ত থেকে একটা হাড় তুলে আনতাম, সেই হাড়টা হয়ে যেত আমার কলম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে আমি যদি জুলিয়াস সিজারের মতো হতাম তাহলে আমার কাছে একটা ব্রঞ্চের শলাকা থাকতো, আর এই ব্রঞ্চের শলাকা দিয়ে যেরকম কসকাকে আঘাত করা হয়েছিল, একটা পেন বা একটা কলম যে একজনের জীবন কেড়ে নিতে পারে, একটা খুন করতে পারে, সেটাও কিন্তু লেখক বলছেন। এবং ব্রঞ্চের শলাকা যার পোশাকের নাম ছিল স্টাইলাস, এটা আমরা আগের দিনে পড়েছিলাম। এবং কবি বলছেন বা লেখক বলছেন বা প্রাবন্ধিক বলছেন যে আমি যদি চীনা হতাম তাহলে আমার কাছে কি থাকতো, লেখার জন্য একটা তুলি থাকতো। তাহলে লেখকের মধ্যে কিন্তু নানাভাবে কিন্তু একটা কি উঠে আসছে যে আমি যদি এই অঞ্চলের যদি লোক হতাম, অর্থাৎ সুমেরীয় যদি হতাম, ফিনিশীয় যদি হতাম, চীনীয় যদি হতাম, এইগুলো বলছেন। তো আগের দিনের ক্লাসে আমরা এতটুকু পড়েছিলাম। আজকে আমরা হারিয়ে যাওয়া কালি কলম থেকে আরো একটি ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকে আমরা এখান থেকে পড়ব। দেখো কি বলছে, এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। অর্থাৎ আমরা যে স্কুলে যাই, স্কুলে আমাদের পেন রাখার জন্য বা কলম রাখার জন্য আমরা যে বাক্স ব্যবহার করি, সেই তহবিলে কি হয়, নানা রকমারি কলম থাকে, সেটি প্রাবন্ধিক বলছেন। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ গ্রাম অঞ্চল যেখানে আগে দেখা যেত যে আলোই পৌঁছায়নি, কিন্তু এখনকার গ্রাম অঞ্চলের সঙ্গে আগেকার গ্রাম অঞ্চলের তো একটা তফাৎ রয়েছে। এখনকার গ্রাম অঞ্চলে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ফলে লেখক বা প্রাবন্ধিক বলছেন হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। এই খাগ কাকে বলছে দেখো, খাগ বলছে কিন্তু ওই নল খাগড়াকে। আমরা আগের দিনে বললাম না যে নীলনদের তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম যদি সুমেরীয় অঞ্চলে বা ফিনিশিয়ানদের মতো যদি লেখক হতেন তাহলে। তো
তো সেরকম সেই নলখাগড়াটা কি? নলখাগড়াটা তাহলে আমরা সরস্বতী পুজোয় কিন্তু দেখতে পাই। তাহলে নলখাগড়া দেখতে পাওয়া যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ। কি বলছে দেখো, কাঁচের দোয়াতে, কাঁচের চন্দ্রবিন্দু হবে এখানে একটা, কাঁচের দোয়াতে কালির বদলে কিন্তু দুধ থাকে। আর কি? ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। অর্থাৎ আমরা যেরকম এরকম একটা টাইপের দোয়াত টাইপের দেখতে পাই, হ্যাঁ, যেটা সরস্বতী পুজোতে আমরা দেখতে পাই যে মাটির এরকম ভাবে থাকে, আর এখানে কিছু এরকম ভাবে চোবানো থাকে, ঠিক আছে, এরকম ভাবে চোবানো থাকে। তো সেটাই হচ্ছে খাগ আর দোয়াতের মধ্যে, এটার মধ্যে দুধ টাইপের কিছু থাকে, এটা সরস্বতী পুজোয় ব্যবহৃত হয়। আর খাগের কলম একটা পালকের মতো একটু ইয়ে থাকে, এরকম ভাবে চোবানো থাকে। তো বলছে কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরাজি নাম কুইল। দেখো, পালকের কলম, পালক দিয়া কলমও কিন্তু ব্যবহৃত হতো, পালক দিয়েও কিন্তু লেখা হতো, যার ইংরাজি নাম হচ্ছে তাহলে কুইল। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ডাইভার্স, বাবু কুইল ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তাহলে কি বলছে দেখো, এখন যদি আমরা সেই কুইল দিয়ে যদি কিছু দেখতে চাই, তাহলে আমাদেরকে কি দেখতে হবে? তৈলচিত্র দেখতে হবে, যেগুলো দেখবে আগেকার দিনে কি হতো না, পেন্টিং করা হতো, কারোর হয়তো কোনো মনীষীর বা কারোর ছবি বড় বড় করে দেওয়ালে আটকানো এবং তুলি দিয়ে আঁকা থাকতো, সেটার কথাই বলা হয়েছে যে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। আমি যেটা বললাম যে কারোর ছবি এরকম ভাবে দেখা হতো। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। তাহলে উইলিয়াম জোন্স আর কি কেরি সাহেব, এই দুজনার সমন্সিদের ছবিতে দেখতে পাওয়া যায়। মুন্সি মানে আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, মুন্সি মানে হচ্ছে কেরানি, ঠিক আছে, কেরানি। ছবিতে দেখা যায় কি সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই উইলিয়াম জোন্স কে ছিলেন না? বিখ্যাত গণিতবিদ ছিলেন। বিখ্যাত গণিতবিদ ছিলেন, ঠিক আছে। আর উইলিয়াম জোন্স ছিলেন হচ্ছে তাহলে এই বিখ্যাত গণিতবিদ। তিনি কি ছিলেন? তিনি হচ্ছেন খ্রিস্টান যে মিশনারি ফোর্ট উইলিয়াম কলেজ, তার অধ্যাপকও তিনি ছিলেন। এটা আমরা কিন্তু একটু মনে রাখবো। বলছে দেখো, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমন্সি ছবিতে দেখা যায় তাদের সামনে দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট একটা যন্ত্র বের করেছিলেন। এই যে পালকের তৈরি যে কলম, সেটা তৈরি করবার জন্য তাহলে কি হতো, তাহলে ছোট্ট একটা যন্ত্র কিন্তু তৈরি করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। আমরা যে পেন্সিল কাটার যে যন্ত্রটা ব্যবহার করি সেইটাকে বলা হচ্ছে শার্পনার। তাই বলছে পেন্সিল শার্পনারের মতোই সেই যন্ত্রটা ছিল। তাতেও রয়েছে ধারালো ব্লেড। যেহেতু আমরা রুল বাড়াতে কল যে শার্পনার ইউজ করি, সেটা যখন আমরা ছিলি তখন কি হয়, তখন সেই পেন্সিলটা কাটার জন্য একটা ব্লেড থাকে, তাই না, ধারালো ব্লেড থাকে।
সেরকমই এই কুইল দেওয়া যে পেন বা কলম তৈরি করা হতো, সেটা তো কি থাকতো, ধারালো একটা ব্লেড থাকতো, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। তাহলে সহজ পদ্ধতি, কলম তৈরির সহজ পদ্ধতি, সেটা আমরা কিন্তু পড়লাম যে কিভাবে তৈরি করা হতো। আচ্ছা, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমে বা আজ কোথায়? কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত আর কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। কি বলছে দেখো, কিন্তু এই পালক কলম তো দূরের স্থান, পালক তো দেখতেই পাওয়া যায় না, কিন্তু কলম, দোয়াত কলম, সেটাই বা কোথায়, সেটাও তো দেখতে পাওয়া যায় না। কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম, আর কোনো কোনো অফিসে দেখতে পাওয়া যায় যে সাজানো রয়েছে দোয়াত কলম, সাজানো রয়েছে, কিন্তু সেই সব ফাঁকি মাত্র, সেই সবও ফাঁকি, সেটা আসলে ছদ্মবেশী একটা বল পেন। আচ্ছা, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন, ডট পেনও বলা হয়। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাই বলছে যে কিছু কাল আগে মানে কিছু সময় আগে একজন বিদেশি সাংবাদিক, তিনি কে, তিনি কিন্তু দেশীয় নন, তিনি বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা কাদের বলে? ফেরিওয়ালা তাদেরই বলে যারা ফেরিতে করে বা একটা ঝুড়িতে করে জিনিসপত্র বিক্রি করতে আসেন মাথায় করে। কিন্তু এখনো দেখা যায় সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। কিন্তু শুধু যে কলম বুক পকেটেই রাখা হতো তা কিন্তু নয়, আর কি, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গজাতে। অনেকে কানে এরকম ভাবে গুজে রাখে। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। আর দার্শনিক তাদেরকেই বলা হয়, দার্শনিক অর্থাৎ ফিলোসফার, তাদেরকেই বলা হয় যারা নিজের কলমটাকে কানে গুজে রাখবেন কিন্তু দুনিয়া সূত্র কিন্তু খুঁজে বেড়াবেন, তাদেরকেই বলা হয়। আচ্ছা, তারপর দেখো কি বলছে, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকেই আমরা দার্শনিক বলি, সেটা একটা প্রচলিত কথা ছিল। তারপর দেখো কি বলছে, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা, অর্থাৎ পায়ের মোজাতে গোজা ছিল। একজন দারোগা বাবু দেখেছিলেন একজন কলম। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা, মানে দারোগা বাবুর পায়ের মোজাতে গোজা ছিল কলমটি। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট পকেটে সাজানো। অর্থাৎ পুলিশরা যেরকম, যেখানে দেখবা স্টার দেওয়া থাকে, সেরকম টাইপের জায়গাতে ছোট্ট পকেট থাকে, সেই পকেটে সাজানো রয়েছে কি না কলম। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, বিশেষ করে মেয়েরা চুলটাকে গুটিয়ে পেনটাকে বা কলমটাকে ঢুকিয়ে দেয়। দেখো বলতে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। অর্থাৎ অনেকে এরকম ভাবে গুজে রাখে যাতে চুলটা না খুলে যায়, সেরকম ভাবে। তাহলে দেখো, আমরা আজকে যতটুকু পড়লাম তাতে আমাদের যতটুকু শর্ট কোশ্চেন হবে একটু আমরা আলোচনা করি, তারপর আমরা আবার পড়ছি, ঠিক আছে? তাহলে দেখো, কোশ্চেন যদি আমরা বলি যে এখন রকমারি কলম কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে শর্ট কোশ্চেন কি হবে? 1 নম্বর কোশ্চেন কি, যে রকমারি কলম কোথায় দেখতে পাওয়া যায়? ছেলে মেয়েদের তহবিলে দেখতে পাওয়া যায়।
আচ্ছা, গ্রাম অঞ্চলে এখনো কি খুঁজে পাওয়া যাবে না? তাহলে বলতে হবে গ্রাম অঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, খাগের কলম কোথায় দেখতে পাওয়া যায় বা কোন সময় দেখতে পাওয়া যায়? তাহলে বলতে হবে সরস্বতী পুজোর সময়। কাঁচের দোয়াতে কি রাখা থাকতো? কাঁচের দোয়াতে কালির বদলে দুধ রাখা থাকতো। তারপরে ফাউন্টেন পেন বা বল পেনের বদলে কি কলম রাখা থাকতো? তাহলে বলতে হবে খাগের কলম রাখা থাকতো। কি আর চোখে পড়ে না? তাহলে বলতে হবে পালকের কলম আর চোখে পড়ে না। এই পালকের কলমের ইংরেজি নাম কি? তাহলে বলতে হবে কুইল। আচ্ছা, কে বাঙালি সাংবাদিকের গরম গরম ইংরেজি দেখে বলতেন বাবু কুইল ড্রাইভার? তাহলে বলতে হবে লর্ড কার্জন। লর্ড কার্জন। আচ্ছা, তারপরে এখন পালকের কলম দেখতে হলে কোথায় দেখতে হবে? তাহলে অ্যান্সার হবে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ দেখতে হবে, ফটোগ্রাফি দেখতে হবে। উইলিয়াম জোন্স কে ছিলেন? তাহলে বলতে হবে একজন গণিতবিদ ছিলেন। কোথাকার গণিতবিদ ছিলেন? না, তিনি ছিলেন খ্রিস্টান মিশনারি ফোর্ট উইলিয়াম কলেজের একজন অধ্যাপক ছিলেন। আচ্ছা, তারপরে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমনশীল ছবিতে কি দেখতে পাওয়া যায়? তাহলে বলতে হবে যে তাদের দোয়াতে গোজা পালকের কলম, তাদের দোয়াতে গোজা পালকের কলম দেখতে পাওয়া যায়। আচ্ছা, পালক কেটে কলম তৈরি করবার জন্য সাহেবরা কি ব্যবহার করতেন? তাহলে বলতে হবে ছোট্ট একটি যন্ত্র ব্যবহার করতেন। যন্ত্রটি কিরকম ছিল? তাহলে বলতে হবে যে পেন্সিলের শার্পনারের মতো। তারপরে সেই শার্পনারে কি রাখা থাকতো? তাহলে বলতে হবে যে ধারালো ব্লেড রাখা থাকতো। আচ্ছা, তারপরে পালকের কলম কিভাবে তৈরি করা হতো? তাহলে বলতে হবে যে সেই যন্ত্রে পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে যেত কলম। তারপরে দেখো, আজ অফিসে কি দেখতে পাওয়া যায়? টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত আর কলম। কিন্তু সেই দোয়াত আর কলমকে ছদ্মবেশী কেন বলা হয়? কারণ সেই দোয়াত আর কলম কি বল পেন মাত্র। কেউ কেউ তাদেরকে কি বলে সেই বল পেনকে? কেউ কেউ তাদেরকে বলা হয় ডট পেন। আচ্ছা, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা কে বলেছেন? তাহলে বলতে হবে একজন বিদেশি সাংবাদিক বলেছেন। তারপর দেখো, গিজগিজ করছে ফেরিওয়ালা কোথায়? তাহলে বলতে হবে কলকাতার চৌরঙ্গির পথে। তারপরে দেখো, তারপরে কোশ্চেন, আচ্ছা, তাদের তিনজনের মধ্যে একজনের পেশা কি ছিল? তাহলে বলতে হবে একজনের পেশা ছিল কলম বিক্রি করা। এক হাতে তিনি করকম কলম ধারণ করতেন? তাহলে বলতে হবে 10 রকম ধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। আচ্ছা, তাহলে তার হাতে 10 রকমধারী কলমধারী ছিলেন তারা। আচ্ছা, তারপর কলম এখন কোথায় রাখা হতো? বুক পকেটে তো রাখাই হতো, কিন্তু এখন রাখা হতো কোথায়? না, কাঁধের যে ছোট্ট পকেট ছিল সেই পকেটে। তারপর দেখো, পণ্ডিত মশাইরা কলম রাখতেন কোথায়? তাহলে বলতে হবে যে কানে গুজে। দার্শনিক কিভাবে চিনতে পারা যেত? না, যিনি কানে কলম গুজে সারা দুনিয়া খুঁজে বেড়াতেন তিনিই দার্শনিক হিসাবে পরিচিত ছিলেন, বা দার্শনিক তাদেরকেই বলা হতো। তারপরে দ্বারকা বাবুর কোথায় কলম ছিল? তাহলে বলতে হবে অ্যান্সার হবে পায়ের মোজায় গোজা ছিল। আচ্ছা, তারপরে বুক পকেটের কলম এখন কোথায় রাখা হয়? তাহলে বলতে হবে কাঁধের যে ছোট্ট পকেট সেই পকেটে রাখা হয়। আচ্ছা, তারপর কেউ কেউ এখন কোথায় কলম ধারণ করেন? তাহলে বলতে হবে চুলে। আচ্ছা, কোথায় খুব ভিড়? তাহলে বলতে হবে যে ট্রামে খুব ভিড়। আচ্ছা, মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, একজন চেঁচিয়ে বললেন, কি বললেন? তাহলে বলতে হবে ও দিদি আপনার খোঁপায় কলম। তাহলে এরকম ভাবে শর্ট কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা স্ট্যান্ডা আমরা পড়ি। কি বলছে?
বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। দেখো, কলম দেখে কায়স্থদের চেনা যেত, যে এটা কলম, এই কলম দেখে চেনা যেত কি না কায়স্থদের। কিন্তু আর কাদের চেনা যেত? গোঁফ দেখে চেনা যেত রাজপুতদের। রাজপুতদের একটা সুন্দর গোঁফ থাকতো, তাই না? এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালের অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। বলছে কালের অক্ষরে নেই, অর্থাৎ সে পড়াশোনা জানে না সেইভাবে, কিন্তু সে চণ্ডী পাঠ করছে। কোথায়? না কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারাই ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর, না হলেও কলম এখন সার্বজনীন। অর্থাৎ আগেকার দিনে বোঝা যেত যে কলম তাদের কাছেই থাকতো যারা কিনা স্বাক্ষর ছিলেন, পড়াশোনা জানতেন। কিন্তু এখনকার দিনে স্বাক্ষর না হলেও তাদের কিন্তু কলম থাকে, কলমটা সার্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। অর্থাৎ আগেকার সময় কি হতো, যারা হাত সাফাই করতো অর্থাৎ চুরি করতো, তারাও পেন চুরি করতো বা কলম চুরি করতো। কিন্তু এখন কলম এতই সস্তা হয়ে গেছে যে সেটাও আর দেখতে পাওয়া যায় না। আচ্ছা, তারপর দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কি তারা ছুঁয়েও দেখে না, এতই কলম সস্তা হয়ে গেছে যে কলম দেখবার আর প্রয়োজন বোধটুকুই করে না। তাহলে এখান থেকে দেখো শর্ট কোশ্চেন কি, যে বিস্ফোরণ, কিসে বিস্ফোরণ? তাহলে অ্যান্সার হবে কি, কলমে বিস্ফোরণ। তারপরে 2 নম্বর, কলম দেখে কাদের চেনা যেত? তাহলে বলতে হবে কলম দেখে কায়স্থদের চেনা যেত। আর গোঁফ দেখে কাদের চেনা যেত? গোঁফ দেখে রাজপুতদের চেনা যেত। তাহলে তারপরে কোশ্চেনটা দেখো, যে একটি উক্তি ছিল, সেটি একটা সময় খুব বলা হতো কি না, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। আচ্ছা, তারপর দেখো, কিসের অক্ষর নেই পেটে? তাহলে বলতে হবে কালির অক্ষর নেই পেটে। কালির অক্ষর না থাকলেও কি পড়ানো হচ্ছে? তাহলে বলতে হবে চণ্ডী পড়ানো হচ্ছে। চণ্ডী কোথায় পড়ানো হচ্ছে? তাহলে বলতে হবে চণ্ডী কালীঘাটে পড়ানো হচ্ছে। আচ্ছা, তারপরে, এই দেশে সবাই স্বাক্ষর না হলেও কি সার্বজনীন হয়ে গেছে? তাহলে বলতে হবে কলম সার্বজনীন হয়ে গেছে। আচ্ছা, আগেকার সময় বা আগেকার দিনে হাত সাফাই যারা করতেন, তারা কি হাত সাফাই করতেন? তাহলে বলতে হবে তারা কলম ও হাত সাফাই করতেন। কিন্তু তারপরে কোশ্চেন দেখো, এখনকার দিনে হাত সাফাইরা আর কি হাত সাফাই করে না? তাহলে বলতে হবে কলম আর হাত সাফাই করে না। কলম এখন কি হয়ে গেছে? কলম এখন অস্পৃশ্য হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, যে কাদের কাছে কলম এখন অস্পৃশ্য? তাহলে বলতে হবে হাত সাফাইদের কাছে কলম এখন অস্পৃশ্য। তাহলে আজকে আমরা দেখলাম, আজকে আমরা যতটুকু পড়লাম, দেখো যে আমাদের যেহেতু হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধটা যেহেতু নামটাই তাই, অর্থাৎ কালির আর কলমের যে মূল্য সেটা যেন লেখক বারবার করে কিন্তু বোঝাতে চাইছেন, যে আগেকার দিনে কলম কতটা দামি ছিল, কিন্তু এখনকার দিনে কলম কতটা সস্তা হয়ে গেছে, কলম কতটা সার্বজনীন হয়ে গেছে, কলম কতটা মূল্য হারিয়ে ফেলেছে। যে আগে পড়াশোনা জানতো, স্বাক্ষর ছিল, তারাই কেবল কলম ব্যবহার করতো, কিন্তু এখন সবাই কলম ব্যবহার করে। যারা স্বাক্ষর তারাও করে, যারা নিরক্ষর তারাও করে, এবং যারা হাত সাফাই করে
তাদের কাছেও পর্যন্ত এখন কলমটা কিন্তু অস্পৃশ্য হয়ে গেছে, তারাও কিন্তু আর কলম হাত সাফাই করতে কিন্তু ইন্টারেস্টেড নয়। এটা কিন্তু লেখক বলছেন, বা লেখকের যে লেখা বা প্রবন্ধ সেটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ কলমের যে একটা মূল্য ছিল সেটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু হারিয়ে গেছে। অর্থাৎ দেখো, আগেকার দিনে লেখকদের একটা কলম তৈরি করতে কত সময় লাগতো, সেই কালি তৈরি করতে কত সময় লাগতো, কিন্তু এখন কলম বা কালি দুটোই এত আর মূল্য হারিয়ে ফেলেছে, এতই সস্তা হয়ে গেছে যে এখনকার স্কুলের ছেলে মেয়েদের যে তহবিল, যে বক্সে করে তারা পেন পেন্সিল নিয়ে যায়, সেখানেও রকমারি পেন কলম দেখতে পাওয়া যায়, কিন্তু লেখকরা কিন্তু এক ধরনেরই কিন্তু কলম ব্যবহার করতেন। ঠিক আছে, তারপর দেখো আগেকার দিনে এই যে লেখকরা, আমরা আগের দিনের ক্লাসেও পড়লাম যে তারা বাঁশের যে কঞ্চি সেটাকে কাটতো, এবং যাতে মুখটা খুব সরুভাবে কাটতো, যাতে একেবারে অনেকটা কালি একসাথে না পড়ে যায়, এরকম সিস্টেমে কাটতো। মানে কলমটা তৈরি করতেও কতটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু গ্রাম অঞ্চলে এখন আর সেই বাঁশের কঞ্চিটুকুও কিন্তু দেখতে পাওয়া যায় না, কঞ্চির কলমও কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। এখন একমাত্র খগের কলম বা খাগের কলম দেখতে পাওয়া যায় সরস্বতী পুজোতে। ওই সরস্বতী পুজোতে দেওয়া লাগে, অর্থাৎ নিয়মের মধ্যে পড়ে তাই দেয়, নতুবা হয়তো সেটাও কোথাও গিয়ে হয়তো উঠে যেত। এমনি বই বা পেন যেরকম সরস্বতী মায়ের পায়ের কাছে রাখা হয় সেরকমই রাখা হতো। এখন তাও দোয়াতটা দিচ্ছে, কিন্তু পরে আবার দোয়াতটাও কবে হারিয়ে যাবে সেটাও বলা যায় না। তাই বলছে যে খগের বা খাগের কলম দেখতে পাওয়া যেত একমাত্র সরস্বতী পুজোর সময়, এখন একমাত্র সরস্বতী পুজোর সময় দেখতে পাওয়া যায়। আর এই যে পেন, সেই পেনটা এখন ডট পেন বা ফাউন্টেন পেন বলেই কোথাও গিয়ে কিন্তু একটা পরিচিত লাভ করেছে। এবং আমরা দেখতে পাই যে পালকেরও কলম ব্যবহৃত করত লেখকরা। এই পালকের কলমের যে নাম সেটা হচ্ছে কুইল, আর ব্রোঞ্জের শলাকা আগের দিন আমরা পড়লাম, যার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। এই দুটোকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এইরকম শর্ট কোয়েশ্চেন কিন্তু খুবই আসে। তারপর দেখো, এই যে পালকের কলম সেটাও কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে। এখন সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় একমাত্র তৈলচিত্র বা ফটোগ্রাফ দেখে। অর্থাৎ তৈলচিত্র আর ফটোগ্রাফ ছাড়া কিন্তু সেটাও আর কোনো উপায় নেই, সেটাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কলম সার্বজনীনভাবে কেউ আমরা দেখতে পাচ্ছি মোজার ভেতরে ঢুকিয়ে রাখছে, কেউ বা কানে গুঁজে রাখছে, আবার কেউ কি করছে খোপার মধ্যে কিন্তু গুটিয়ে দিচ্ছে বা খোপাতে কিন্তু দিয়ে দিচ্ছে কলম। মানে কলম এখন সার্বজনীনভাবে ব্যবহৃত হচ্ছে সব ক্ষেত্রে, লেখাতেও হচ্ছে, লেখার কাজেও ব্যবহৃত হচ্ছে, যেমন সব রকম কাজেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। কিন্তু অর্থাৎ এই যে একটা সস্তা হয়ে যাচ্ছে কলম, সেটাই মূল্য হারিয়ে ফেলছে, সেটাই কবি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। এখন আপিসেও দেখতে পাওয়া যায় যে সাজানো রয়েছে দোয়াত আর কলম। আগে আপিসে কি হতো, দোয়াত আর কলম দিয়ে কিন্তু লেখা হতো, কিন্তু এখন যেহেতু সেটা আর নয়, সেটা চলতেই নেই, এখন সবাই বল পেন আর ডট পেনেই লেখালেখি করে, এবং রকমারি কলমের সার্বজনীন হয়ে যাচ্ছে, কলমের মূল্য আর থাকছে না কোথাও গিয়ে। তাই কবি বলছেন যে এখন দোয়াত আর কলমটাও কিন্তু সাজানো রয়েছে টেবিলের ওপর, আর এই কলম দুটো কিন্তু ছদ্মবেশ ধরে নিচ্ছে কাদের না, এই বল পেন বা ডট পেন, কেউ কেউ বলছে ডট পেন, কেউ কেউ বলছে বল পেন। তো আজকের ক্লাসে আমরা এগুলোই পড়লাম। তারপরে দেখো যে আগে কি হতো, কায়স্থদের দেখে কি চেনা যেত, কলম দেখে কায়স্থ চেনা যেত, আর গোঁফ দেখে রাজপুত চেনা যেত। কিন্তু এখন তো সার্বজনীন, কলম তো এখন সস্তা, সবার কাছে সার্বজনীন। এখন কেই বা কায়স্থ আর কেই বা রাজপুত, এখন চেনা যায় না। রাজপুতদের তাও গোঁফ দেখে চেনা যায়, কিন্তু কলম দেখে তো আর কায়স্থ চেনা যায় না। এখন হাত সাফাইদের কাছেও কলম কতটা মূল্যহীন হয়ে গেছে যে তারা এখন আর হাত সাফাইও করে না।
এখন কলম তাদেরও অস্পৃশ্য হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই পড়লাম। আমাদের ক্লাসে আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।